নমস্কার বন্ধুরা, আমি তনুজা আর তোমরা দেখছো তনুজা কুকিং প্যাশন। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সংসারের কিছু প্রয়োজনীয় ছোট ছোট টিপস, যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারি। তাহলে চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই টিপসগুলো। আশা করব তোমাদের সবারই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে ছোট্ট একটা লাইক আর কমেন্ট করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও। নিম পাতার উপকারিতা আমাদের সকলের প্রায় জানা, তবে আজকের যে টিপসটি আমি তোমাদের সাথে শেয়ার করব সেটি খুবই উপকারী। এই নিম পাতা আমি ফ্রিজের মধ্যে বেশ কয়েক মাস আমি স্টোর করে রেখে দিই, একেবারেই খারাপ হয় না। আজকের যে উপকারিতা তোমাদেরকে আমি দেখাবো সেটা হলো, চালের মধ্যে অনেক সময় পোকা ধরে যায়, ছোট ছোট কালো কালো পোকা দেখবে চালের মধ্যে প্রায় সময় হয়ে থাকে। তো এই নিম পাতা কয়েক টুকরো যদি আমি চালের মধ্যে মিশিয়ে দিই, তাহলে তোমরা দেখবে চালে কোনো দিনই পোকা হবে না। খুব ভালোভাবে আমি চালের মধ্যে পাতাগুলোকে আমি ছড়িয়ে দিলাম। এইভাবে তোমরা একবার ট্রাই করে দেখো, তাহলে কিন্তু চালের মধ্যে একেবারেই পোকা হবে না। বেশ কয়েক মাস তোমরা এইভাবে চালটাকে রেখে দিতে পারবে। ফ্রিজ থেকে অনেক সময় দুর্গন্ধ বেরোতে শুরু করে, তো যাতে দুর্গন্ধ না বেরোয় তার জন্য আমি এখানে 4 টুকরো টিস্যু পেপার নিয়েছি, আর নিয়েছি বেকিং সোডা। তোমরা যে কোনো বেকিং সোডা কোম্পানির ব্যবহার করতে পারো, খাবার সোডা ব্যবহার করলেই হলো। আর নিয়েছি এখানে বাটির মধ্যে অল্প একটু জল। এবার এই টিস্যু পেপারগুলোর উপরে আমি একটু জল ছড়িয়ে দেব, যাতে একটু ভিজে ভিজে হয়ে যায়। তোমরা এই কাগজের পরিবর্তে নিউজ পেপারও ব্যবহার করতে পারো। এইবার চামচে করে অল্প অল্প আমি বেকিং সোডা টিস্যু পেপারের মধ্যে দিয়ে দেব। এইভাবে তোমরা একটু ট্রাই করে দেখো, ফ্রিজ থেকে একেবারেই দুর্গন্ধ বেরোবে না। এবার এই 4টে টুকরোকে আমি একটু ফোল্ড করে নেব বা গুটিয়ে ভাঁজ করে নেব। এইভাবেই করতে হবে। চারটেই আমি এইভাবেই ভাঁজ করে নিলাম। এবার চলে যাই ফ্রিজের মধ্যে দেওয়ার জন্য। এবার এগুলোকে আমি ফ্রিজের মধ্যে দিয়ে দেব। ফ্রিজের মধ্যে যে কোনো একটা জায়গাতে তোমরা এইভাবে একটা একটা করে রেখে দেবে, তাহলে ফ্রিজ থেকে একেবারে কিন্তু গন্ধ বেরোবে না। তবে এটা 8 ঘন্টা মতো তোমরা রাখতে পারবে, 7 থেকে 8 ঘন্টা কমপ্লিট। এইভাবে গ্যাসের মধ্যে রান্না করার ফলে গ্যাস কিন্তু অনেকটাই নোংরা হয়ে যায়, এটা সব বাড়িতেই হয়ে থাকে। কিন্তু খুন্তিটা গ্যাসের উপরে কোথায় রাখবো সেটা ভাবতে আমাদের অনেকটা টাইম চলে যায়, কারণ যেহেতু খুন্তি রাখার ফলে গ্যাসটা নোংরা হয়ে যায়। সেই জন্য যাতে নোংরা না হয় তার জন্য একটা তোমাদেরকে আমি পদ্ধতি দেখাবো। এই রকম একটা প্লেট কিংবা বাটি গ্যাসের উপরে রেখে তার উপরে খুন্তিটা তোমরা রাখতে পারো, তাহলে গ্যাসটা একেবারেই পরিষ্কার থাকবে আর একেবারেই নোংরা হবে না। এবার যদি দু সাইডেই তোমাদের রান্না করতে থাকো, তখন দেখবে এই জায়গাটা একেবারেই ছোট হয়ে যায়। প্রথমে গ্যাসটা আমি পরিষ্কার করে নিলাম, ছোট হয়ে যাওয়ার ফলে আমার খুন্তি রাখার অসুবিধা হয়। তখন তোমরা কি করবে, এইভাবে সাইডে খুন্তিটা রেখে দিতে পারো, তাহলে গ্যাসটাও পরিষ্কার থাকবে আর দুদিকে তোমাদের রান্নাও কমপ্লিট হয়ে যাবে। কেমন লাগলো আমার আজকের এই পদ্ধতি? ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। এখানে আমি একটা পিতলের প্রদীপ নিয়েছি। প্রদীপটাকে কি করে নতুনের মতো আমি একেবারে চকচকে করে তুলব সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রদীপ জ্বালানোর ফলে
একেবারে তেলতেলে হয়ে গেছে আর অনেকটা কালি পড়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তাহলে চলো দেখে নেওয়া যাক কীভাবে আমি একেবারে ঝকঝকে করে তুলি। এখানে আমি একটু তেঁতুল নিয়ে নিয়েছি। তেঁতুলটাকে এবার আমি একটু ভিজিয়ে নেব। এবার প্রদীপের চারিদিকে আমি তেঁতুলটাকে ভালো করে আমি লাগিয়ে নেব। তেঁতুল দেওয়ার সাথে সাথেই তোমরা দেখতে পাবে একেবারে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ। দেখো, তেঁতুল দেওয়ার সাথে সাথে কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। এইভাবে আমি উল্টো দিকটাও লাগিয়ে নিচ্ছি। শুধু সাবান দিয়ে মাজলে কিন্তু এইভাবে পরিষ্কার হয় না। পেতলের জিনিসে একটু তেঁতুল দিলে তবেই কিন্তু পেতল একেবারেই নতুনের মতো চকচকে থাকে। এবার আমি নিয়ে নিয়েছি একটু স্কচব্রাইটের মধ্যে সাবান। এবার খুব ভালোভাবে আমি একটু রাব করে নেব। দেখো, প্রদীপটা একেবারেই নতুন হয়ে গেছে। দেখে মনেই হচ্ছে না যে এটা পুরানো প্রদীপ। এইভাবে তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো, তাহলে পিতলের জিনিস একেবারেই চকচকে হয়ে যাবে। দেখো কত সুন্দর নতুন হয়ে গেছে প্রদীপ। আমরা অনেকেই রান্নাঘর পরিষ্কার করার পর তেলের বোতলগুলো এইভাবেই রেখে দিই। এইভাবে রাখার ফলে নিচেটা অনেকটাই নোংরা হয়ে যায়। যখন এই তেলের গা দিয়ে নিচে তেল পড়ে, নিচেটা তেলতেলেও হয়ে যায়, পরিষ্কার করতে ভীষণই প্রবলেম হয়। তার জন্য এখন আমাদের যেটা করতে হবে সেটা একটা তোমরা নিউজ পেপার নিয়ে নেবে। এইভাবে আমি ফোল্ড করে নিউজ পেপার নিয়ে নিয়েছি। এইবার এক সাইড করে এইভাবেই রেখে দেব। এবার এর উপরে বোতলগুলো আমি এইভাবেই রেখে দিলাম। তাহলে যা তেল পড়ার পেপারের মধ্যেই পড়বে, নিচেটাও একেবারে নতুনের মতো চকচকে থাকবে। অনেক সময় ভাত রান্না করার সময় কিন্তু আমাদের প্রায়ই ভাতটা গলে যায়। যখন দেখবে ভাত গলে গেছে তখন তোমরা একটা পদ্ধতি অবলম্বন করতে পারো, এবং সেই পদ্ধতিটা কি সেটা আজকে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি কয়েক টুকরো বরফ নিয়েছি। এবার এই বরফগুলো আমি ভাতের মধ্যে দিয়ে দেব। বরফ দেওয়ার ফলে ভাতটা কিন্তু একেবারেই ঝরঝরে হয়ে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। এইভাবে তোমরা একবার ট্রাই করে দেখো। যদি ভালো লাগে আমার আজকের এই পদ্ধতিটি, তাহলে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও। দেখতে পাচ্ছ কতটা ঝরঝরে হয়ে গেছে। আটা নষ্ট না করে কিভাবে রুটি বানানো যায় সেটাই আজকে তোমাদেরকে আমি দেখাবো। এখানে আমি পরিষ্কার করে নিয়েছি। আমি কিন্তু চাইলে এখানেই রুটি বানাতে পারি, কিন্তু না, আটা সবটাই আমার নষ্ট হয়ে যাবে। তার জন্য কি করতে হবে, একটা পরিষ্কার আমি কাপড় নিয়ে নিয়েছি। এবার এই কাপড়ের উপরে আমি রুটিটা বানাবো। তাহলে যা আটা পড়ার এর মধ্যেই পড়তে থাকবে, আটা একেবারেই নষ্ট হবে না। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে বেলতে বেলতেই আটা দেখবে অনেক সময় নিচে পড়ে যায়। তাহলে যে আটাটা তোমরা এই কাপড় না দেওয়ার ফলে নিচে পড়তো সেটা আমরা নিতে পারতাম না, কিন্তু এই কাপড়ে পড়ার ফলে
আমরা আটাটাকে ফেলে না দিয়ে আবার আমি ডিব্বার মধ্যে রেখে দিতে পারবো। একটু একটু পড়তে শুরু করেছে। দেখতেই পাচ্ছ কতটা আটা কাপড়ের মধ্যে পড়ে আছে। এবার এটাকে আমি ঝেড়েও কাপড়ের মধ্যেই ফেলে দিলাম। তাহলে কি হলো, আটা একেবারেই নষ্ট হলো না। এবার সব আটা আমি প্লেটের মধ্যে দিয়ে দেব। এইভাবে তোমরা ট্রাই করবে, আটা একেবারে কিন্তু নষ্ট হবে না। আশা করছি এই টিপসটা তোমাদের ভালো লেগেছে। অনেক সময় ভাত রান্না করার পর আমরা ভাতের মাড় বা ফ্যানটাকে আমরা ফেলে দিয়ে থাকি, তবে এই ভাতের মাড় কিন্তু আমাদের অনেক কাজে লেগে থাকে। ভাতের মাড়টাকে আমি আগে একটা ডেচকির মধ্যে আমি ঢেলে নেব। এটাকে আমি কি কাজে লাগাই সেটা তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, তাহলেই তোমরা বুঝতে পারবে। গ্যাস, ওভেন থেকে শুরু করে পুরোটা আমি গ্যাসের চারিদিকে আমি মুছে নেব। তার জন্য আমি এখানে ভিম বার ব্যবহার করছি, লিকুইড। এবার গ্যাসের উপর থেকে আর গ্যাসের নিচে আর সাইডে চারিদিকে আমি ভিম বারটা লাগিয়ে নিচ্ছি। এবার এই কাপড়টাকে আমি একটু ভিজিয়ে নিয়েছি। ভালো করে এবার আমি চারিদিকটা পরিষ্কার করে নেব। রান্নাঘর আমি একদিন ছাড়া ছাড়া আমি এইভাবেই পরিষ্কার করে নিই, সেই জন্য খুব একটা আমার রান্নাঘর নোংরা হয় না। এইভাবে আমি রান্নাঘরের শেলফটা পরিষ্কার করে নিলাম। দেখতেই পাচ্ছ কত চকচক করছে। এবার আমি গ্যাসের ওভেনটা এইভাবেই আমি পরিষ্কার করে নেব। গ্যাসের উনুনগুলো আজকে আমি খুলে মেজে দেখাচ্ছি না। এইভাবে একবার আমি খুব ভালো করে পরিষ্কার করে নেব। তারপর কাপড়টাকে আমি আরেকবার খুব ভালো করে ধুয়ে আবারও আমি গ্যাসের ওভেনটাকে মুছে নেব। এইভাবে যদি একদিন ছাড়া ছাড়া তোমরা গ্যাসটা পরিষ্কার করো, তাহলে কিন্তু গ্যাস আর গ্যাসের নিচে থেকে সাইডগুলো একেবারেই চকচকে হয়ে থাকবে। গ্যাসের নিচ থেকে সাইড আমি পুরো পরিষ্কার করে নিলাম। এইবার এই কাপড়টা যদি একটু চিটচিটে হয়ে থাকে, তাহলে তোমরা গরম জল ছাড়াই কিভাবে এই কাপড়টাকে খুব ইজিলি পরিষ্কার করে নিতে পারবে, সেটাই তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করলাম। এই যে ভাতের মাড়টা আমি রেখে দিয়েছিলাম, এই ভাতের মাড়টা দিয়ে আমি কাপড়টা পরিষ্কার করে নেব। সবার প্রথমে আমি ভাতটাকে সাইড করে দিলাম। এবার যে মাড়টা আছে এর মধ্যে আমি একটু দিয়ে দেব সার্ফ। এই সার্ফ দিয়ে আমি মিশিয়ে দিলাম মাড়ের মধ্যে। এবার একটা চামচ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভীষণই গরম গরম অবস্থাতেই তোমরা কিন্তু এই কাপড় দিয়ে দেবে। এইভাবে গরমের মধ্যে বেশ কিছুক্ষণ কিন্তু আমি এটাকে ডুবিয়ে রেখে দেব। গরম জল ছাড়াই এইভাবেই তোমরা মাড়ের মধ্যে ডুবিয়ে রেখে দাও 10 মিনিট। 10 মিনিট পর আমি ঢাকনা খুলে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। মাড়ের কালারটা দেখতে পাচ্ছ একটু হলুদ হয়ে গেছে, তার মানে কাপড়টা একেবারেই পরিষ্কার হয়ে গেছে। খুব গরম, এখনো পর্যন্ত ভীষণ গরম। এবার একটু ভালো করে আমি রগড়িয়ে রগড়িয়ে কাপড়টা ধুয়ে নেব। একেবারেই তেল চিটচিট করছে না,
একদম খসখসে হয়ে গেছে। এবার আমি খুব ভালো করে ধুয়ে নেব। এইভাবে তোমরা একবার ট্রাই করো, আলাদা করে গরম জল করার কোনো প্রয়োজন নেই। তোমাদেরকে এবার দেখিয়ে দিই কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এইভাবে একবার তোমরা বাড়িতে ট্রাই করো। আশা করি তোমাদের আমার আজকের এই ভিডিওটি ভালো লেগেছে।